আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এগ্রি জিএসটি কোর্সের আজকের ক্লাসে। সো আজকের ক্লাসের আগের লেকচারটাতে আমরা হচ্ছে যে যে P1 যেটা আছে, P1 বলতে বোঝাচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের যে প্রথম দুইটা চ্যাপ্টার আছে, ভৌত জগৎ এবং ভেক্টর। এই দুইটা চ্যাপ্টারের যে এগ্রির পার্টটুকু আছে ওইটুকু আমরা দেখে ফেলছি। আর আজকের ক্লাসে বা আজকের লেকচারে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের জিএসটি যে পার্টটুকু আছে ওইটা আমরা কমপ্লিট করার চেষ্টা করবো, যেখানে আমরা আসলে মেইনলি কোশ্চেন সলভই করবেন। কোশ্চেন সলভ করার জন্য যতটুকু থিওরি দরকার অতটুকু থিওরি আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? এই তো। সো সাথে থাকবো আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা চলো কথা না বলে হচ্ছে আমরা শুরু করে দিই। সো সবার ফার্স্টে আমরা প্রথম চ্যাপ্টারটা পড়বো, সেটা হচ্ছে আমাদের ভৌত জগৎ এবং পরিমাপ। সো এটা আমি এর আগের ক্লাসেও বলছিলাম যে এই যে পার্টটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট ছিল না এইচএসসিতে, বাট আমরা জানি যে এখানে আমাদের জিএসটিতে খুব একটা কঠিন কোশ্চেন আসে না, কিংবা এগ্রিতে খুব একটা কঠিন কোশ্চেন আসে না, কিংবা বলা যায় যে একটু থিওরিক্যাল জিনিসপাতি আসে, ক্যালকুলেটর যেহেতু ইউজ করা যায় না। সো এই জন্য কিন্তু ভৌত জগৎ এবং পরিমাপ এই চ্যাপ্টারটা কিন্তু তোমার জন্য একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সো আমরা একটু শুরু করে দেই। সো দেখা যাচ্ছে যে আমি এগ্রির পার্টটাতে কয়েকটা জিনিস আমি পড়াইছি তোমাকে, বুঝছো? এগ্রির পার্টে কয়েকটা থিওরি হালকা পাতলা একটু ডিপে গেছি, একটু হলেও ডিপে গেছি, ঠিক আছে? সো ওই যে একটু যে ডিপে গেলাম না, ওই পার্টটুকু কিন্তু এখানে হয়তো এখানে এতটা ডিপে যাবো না, কারণ আমি ধরে নিচ্ছি তুমি আগে ক্লাসটা করে আসছো, ঠিক আছে? আচ্ছা সো দেখো এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে একটি তারের ব্যাসার্ধ দেওয়া আছে। কি দেওয়া আছে? তারের ব্যাসার্ধ দেওয়া আছে। তারের ব্যাসার্ধ দেওয়া আছে সাপোজ এইটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এইটা বলতে বোঝাচ্ছে এই তিনটা হচ্ছে আমাদের কি বলতো 3 সেন্টিমিটার মিলিমিটার, 3 মিলিমিটারটা হচ্ছে আমাদের প্রকৃত মান। এই তিনটা হচ্ছে আমাদের কি বলতো প্রকৃত মানে কি? এটা আসলে সঠিকটা, এটা কি সঠিকটা। আর এই 0.6 মিলিমিটার যেটা আছে এইটা হচ্ছে আমাদের ত্রুটি। এখন প্লাস মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে? সাপোজ প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছে হয় আমি একটু বেশি মাপছি, হয়তো বা একটু কম মাপছি, বেশি মাপও যেমন ত্রুটি, কম মাপও যেমন ত্রুটি, এই হচ্ছে কথা। এটা সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা এরপরে আমাদেরকে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল আছে ওইটা নির্ণয় আসলে আমাদের কেমন ত্রুটি হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তো সবার আগে আমরা কি করবো বলো তো? সবার আগে আমরা যেটা করবো, এখানে আমরা খুব সুন্দর করে সূত্রটা লিখে ফেলবো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, সূত্রটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কীভাবে বের করে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই ইজ ইকুয়াল টু আমরা জানি পাই আর স্কোয়ার, এটাই তো জানি, পাই আর স্কোয়ার না? হ্যাঁ। সো এখন আমাদেরকে যেটা বের করতে হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি, তাই তো? ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ দেওয়া আছে মানে কি? এটা শতকরা ত্রুটি। তো শতকরা ত্রুটির জন্য আমরা কী করবো বলো? উপরে হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে ত্রুটিটা, নিচে হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলের প্রকৃত মানটা। আলটিমেটলি আমি কী পেয়ে যাচ্ছি? একটা আপেক্ষিক ত্রুটি পেয়ে যাচ্ছি। কিসের? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিলে আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%, ঠিক আছে? ওকে। এখন এখানে কি আমি যে আপেক্ষিক ত্রুটি যেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এইটাকে আমি বের করতে পারি? মানে বের করার জন্য আসলে কি করা যায়? ক্ষেত্রফলের জিনিসপাতিতে কোনো কিছু দেওয়া নাই, তাহলে আমাদের কি দেওয়া আছে? ব্যাসার্ধ। এখন আমরা ব্যাসার্ধের যে ত্রুটি আছে ওইটার মাধ্যমে বের করার চেষ্টা করবো যে আসলে আমাদের এইটা, ঠিক আছে? দেখো তাহলে ব্যাসার্ধের ত্রুটির জন্য আমরা কি জানি বলো তো আমাদের? এখানে আমাকে একটা জিনিস বলো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই এটা কার উপর ডিপেন্ড করতেছে বলো তো? এটা পাইয়ের উপর ডিপেন্ড করতেছে। এখন পাইয়ের মান কি চেঞ্জ হয় বলো তো? পাইয়ের মান কি ত্রুটি হইতে পারে? অবশ্যই না, কারণ পাইয়ের মান আমরা মেজারই করি না। পাইয়ের মান আমরা ডিরেক্ট বসাই দিই 3.1416। তার মানে পাইয়ের কারণে কিন্তু এর খুব একটা ত্রুটি হবে না। কার কারণে ত্রুটি হবে? আর এর কারণে ভাই। কারের কারণে? আর এর কারণে। তার মানে আর এর যে ত্রুটি কিংবা ব্যাসার্ধের যে ত্রুটি আছে ওইটার কারণে আমি বের করে ফেলতে পারবো যে আমার এর কেমন ত্রুটি হইতে পারে। এখন আর এখানে কয়টা আছে বলতো? আর দুইটা আছে। তো এই জন্য আমরা যেটা মনে রাখবো যে এই যে পাওয়ার যেটা আছে এই পাওয়ারটা অলওয়েজ কি চলে আসবে? সামনে চলে আসবে। সিম্পল কথা, পাওয়ারটা কি চলে আসবে? সামনে চলে আসবে। পাওয়ার যদি সামনে চলে আসে তার মানে আলটিমেটলি আমাদের যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 2 চলে আসবে সামনে, ইন্টু হচ্ছে আমাদের আর এর যে শতকরা ত্রুটি, আর এর যে শতকরা ত্রুটি বা ব্যাসার্ধের যে শতকরা ত্রুটি সেটা। তার মানে আলটিমেটলি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে শতকরা ত্রুটি সেটা আমি কার মাধ্যমে বের করে ফেলতে পারলাম? ব্যাসার্ধের যে শতকরা ত্রুটি তার মাধ্যমে। এখন 2 কেন দিলাম? এই যে পাওয়ারটা সামনে চলে আসছে, এই এতটুকুই আসলে আমাদের কাজ ছিল। সো প্রথমবার একটু ডিটেলসে লিখলাম, বাট পরের বারে হয়তো ডিটেলসে লিখবো না আর কি। সো এইটা হচ্ছে আমাদের সেই ব্যাসার্ধ বা ক্ষেত্রফল নির্ণয় শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 ইন্টু এইটা কি আমি জানি বলো তো? প্রকৃত মান জানি কি আর এর? এই যে 3, প্রকৃত মান 3 বসাই দিই। ত্রুটি কত? 0.06, তাই তো? তাহলে আমরা বসাই দিই 0.06 ইন্টু 100%, তাই তো? হ্যাঁ। এবার এই ক্যালকুলেশন তো তোমার পারার কথা নাকি? পারার কথা না? হ্যাঁ পারার কথা। দেখো কীভাবে করবো বলো? এই যে এই 100 আর এইটা আমরা গুণ করে দিই, কত হয় বলো? একটা শূন্য মানে কি? এই দশমিকটা ওই পাশে চলে গেছে, এখানে চলে আসছে। এটা 10 দিয়ে গুণ করা মানে কি? শূন্যটা এখানে চলে আসছে। তার মানে কত হচ্ছে? 6, তাই তো? তাহলে এই পার্টটুকু হয়ে গেছে আমাদের 6, এই দুইটা গুণ করে আলটিমেটলি আমি পেয়েছি 6। তাহলে এই 3 আর 6 কাটাকাটি গেলে হচ্ছে 2, তাহলে এই 2 আর 2 কত হলো?
4%। কত হলো 4%। এই তো। সো আমি ডিটেলসে করলাম, আমার জন্য একটু টাইম বেশি লাগছে, বাট তুমি তো ডিটেলসে করবা না, তুমি তো আসলে কি করতে হবে, করতে করতে জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা কতবার পাচ্ছি 4%, তাই তো। দেখি আমরা আনসারটা দেখি। এই যে দেখো খুব সুন্দর করে বলে দেওয়া আছে 4%। এটা কোথায় আসছে দেখো তো, 2021-22 সালে জিএসটিতে আসছে। আচ্ছা, এরপরে দেখি বলছে এটি গোলকের পরিমাপ ব্যাসার্ধ, পরিমাপ ব্যাসার্ধ হচ্ছে আমাদের এইটা, তার মানে এইটা হচ্ছে আমাদের কি বলতো আর, এটা হচ্ছে আমাদের কি ডেল আর, তাই তো। এটা হচ্ছে আমাদের ত্রুটি, এটা হচ্ছে আমাদের প্রকৃত মান ব্যাসার্ধ। বলছে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত, তাহলে সেম কাজই করবো। তাহলে আয়তন মানে কি বলো, v = কত, v = 4/3 পাই আর কিউব, তাই না। v = কি 4/3 পাই আর কিউব। 4/3 এর কারণে কি এটা ত্রুটি হইতে পারে, অবশ্যই না। পাই এর কারণে অবশ্যই না। তাহলে কার উপর ডিপেন্ড করতেছে, আর এর উপর। আমি আর বা ব্যাসার্ধ কিরকম ভাবে মাপতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে এটা কতটুকু ত্রুটি হবে, তাই তো। তাহলে আমরা খুব সুন্দর করে লিখে ফেলতে পারি del v/v × 100%। এটা আমাদেরকে বের করতে বলছে যে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি = কার উপর ডিপেন্ড করতেছে, আর এর উপর। তাহলে আর এর উপর পাওয়ার কত 3, তাহলে 3 কোথায় চলে আসবে, সামনে। তাহলে সামনে চলে আসলে উপরে আছে আমাদের ডেল আর, নিচে হচ্ছে আর × 100%। ওকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 3 ইন্টু উপরে হচ্ছে আমাদের আর এর যে ত্রুটি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0.2, আর প্রকৃত মান কত 2.5 ইন্টু 100%। এইবার একটু কষ্ট হইতে পারে নাকি, এবার একটু কষ্ট হবে কি, দেখো আমরা একটু দেখার চেষ্টা করি। কষ্টর জন্য আসলে তেমন কিছুই নাই। উপর একটা দশমিক আছে, কত ঘর পরে আছে বলো তো, এই যে শূন্য যদি চিন্তা করি, শূন্যর পরে 1 ঘর পরে আছে, এখানেও শূন্য পরে 2 এর পরে 1 ঘর পরে আছে। তখন আলটিমেটলি আমি দশমিকটা কাটাকাটি করতে পারি। এতটুকু যদি না বুঝো, এখানে একটা 10 গুণ করো, এইখানে একটা 10 গুণ করো, হইলো বলো তো, 10 গুণ করলে হচ্ছে। তাহলে এই 10 গুণ করলে আমি এইখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি আমাদের 25, এই 10 গুণ করলে এখানে পাচ্ছি কত 2, হইলো তো। তাহলে এইবার আমি 25 আর হচ্ছে 100 কাটি, কত হচ্ছে বলো, 4, 4 25 100, তাহলে 4। তাহলে উপরে সব কিছু আছে, এখানে আছে আমাদের 4, এখানে আছে আমাদের 2, এখানে আছে আমাদের কত 3, তাহলে 4 দুগুণা 8 আর 3 কত হচ্ছে 24। তাহলে কত পাচ্ছি 24। খুব কি বেশি কঠিন, খুব বেশি কিন্তু কঠিন না, ঠিক আছে। ওকে 24, এই যে। আচ্ছা, এবার আমরা একটা কোশ্চেন দেখি, আমাদেরকে বলে দেওয়া আছে যে একটি দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 100 সেন্টিমিটার, আর হচ্ছে দেওয়া আছে প্রকৃত মান দেওয়া আছে আবার হচ্ছে 100.4 সেন্টিমিটার। সো এখানে কোশ্চেন একটু ভুল দেওয়া আছে, কাইন্ড অফ হচ্ছে একটু ভাইস ভার্সা হবে, মানে হচ্ছে কাইন্ড অফ আমাদের প্রকৃত মানটা হচ্ছে আমাদের এই জায়গায় হবে আর এইটা হবে আমাদের এই জায়গায়। তার মানে আমরা উল্টা বলতে পারি যে আমাদের আসলে প্রকৃত মানটা হচ্ছে আমাদের কত 100, আর হচ্ছে আমি যেটা মাপছি, যেটা পরিমাপ করছি সেটা হচ্ছে আমাদের কত 104, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হলে আমাদের আনসারটা মিলে আর কি, ঠিক আছে। এই তো, তাহলে ভুল যদি হয় তাহলে আনসার তো মানে মার্কস তো পেয়ে যাবা, বাট আলটিমেটলি তোমাকে আগে থেকে বলে রাখছি যে এটা আমাদের ভুল আছে আর কি, ঠিক আছে। সো যেহেতু আমরা মোটামুটি জানি যে আসলে আনসারটা কেমন হওয়া উচিত, সো মোটামুটি আমরা ওইভাবে ধরে করতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বললাম যে আমাদের কি বলে দেওয়া আছে, আমাদের কাইন্ড অফ বলে দেওয়া আছে পরিমাপ করছে হচ্ছে 100.4 সেন্টিমিটার, আর প্রকৃত মান হচ্ছে 100 সেন্টিমিটার, এই হচ্ছে কথা। তাহলে আমাদেরকে বের করতে হবে শতকরা ত্রুটি, তাই তো। তাহলে শতকরা ত্রুটির জন্য আমরা কি করতে হবে, উপরে হচ্ছে আমাদের সেই ত্রুটিটা ডেল এল, আর হচ্ছে আমাদের নিচে বসবে প্রকৃত মান, সেটা হচ্ছে আমাদের এল ইন্টু 100%, শেষ, ইন্টু কি 100%। ওকে, তাহলে এবার দেখবো নিচে কি হয় বলো তো, প্রকৃত মান কত দেখতে পাচ্ছি, প্রকৃত মান দেখতে পাচ্ছি 100, প্রকৃত মান হচ্ছে কত 100, তাই তো। আচ্ছা, আর উপরে বসবে কি ডেল এল, মানে কি আমি এই যে দুটা ডিফারেন্সটা আছে, আমি যেটা মাপছি আর হচ্ছে যেটা হওয়ার কথা ছিল ওটার মধ্যে ডিফারেন্স, ওটা আমাদের ত্রুটি। ওকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি বড় হচ্ছে 100.4 আর ছোট হচ্ছে 100, তাহলে দুইটা ডিফারেন্স আমরা বের করে ফেলতে পারি। কীভাবে বের করি বলো, 100.4 মাইনাস 100, এই তো শেষ, আলটিমেটলি 100%, তাই না। আলটিমেটলি কি 100%, এই তো। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 100 কিন্তু কাটা গেল, আর এইখানে আমি দেখতে পাচ্ছি কত 100.4 থেকে 100 বাদ দিলে কত পাচ্ছি 0.4%, এই তো শেষ। তাহলে 0.4% কই পাচ্ছি, 0.4% পাচ্ছি এই যে এইটা, ঠিক আছে। কত পাচ্ছি 0.4%, এই তো এই। আচ্ছা, এরপরে বলে দেওয়া আছে যে সনাতনী বলবিদ্যার কোন দুটিকে ধ্রুবক ধরা হয়। সনাতনী বলতে বুঝাচ্ছি যে আমি যখন মডার্ন ফিজিক্সে যাই নাই, মডার্ন ফিজিক্সে যখন যাই না, তখন এর আগে আসলে আমাদের আসলে মানে আগের যে জিনিস আছে সেটাকে কাইন্ড অফ বলতে পারি একটু পুরাতন বলবিদ্যা কিংবা নিউটনিয়ান মেকানিক্স বলতে পারি। ওইখানে আসলে আমরা কোন দুটাকে ধ্রুবক ধরে নেই মনে আছে। দেখো আমরা যেটা ধরে নিই সেটা হচ্ছে আমাদের স্থান আর কাল হচ্ছে আমাদের ধ্রুবক। কাল মানে কি টাইম,
টাইমকে আমরা ধরে নিই যে ধ্রুবক, আমি সাপেক্ষে যা মাপতেছি তুমিও সেটাই মাপবা, আমার এখানে যদি 2 ঘন্টা যায় তোমার এখানেও 2 ঘন্টা যাচ্ছে, বাট আমরা মডার্ন ফিজিক্সে যাই দেখছি যে না আসলে টাইমটাও কি বলতো আপেক্ষিক, ঠিক আছে। এই জিনিসটা আমরা আসলে কি দেখতে পাই, এটা আসলে কাইন্ড অফ এটা মুখস্থ করে নিব আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা মুখস্থ জিনিস আছে, সেটা কি বলতো, বলছে যে কোয়ান্টাম তত্ত্বের ধারণা সম্প্রসারিত করেন কোন বিজ্ঞানী। দেখো এখানে একটা জিনিস বলছে যে সম্প্রসারিত, কি বলছে ভাই, সম্প্রসারিত মানে একজন একটু ধারণা করছে, কে ধারণা করছিল মনে আছে, কোয়ান্টাম দিয়ে ক দিয়ে মাথা রাখবো, প্লাঙ্ক, ক প্লাঙ্কের পরে কি আছে ক, ক দিয়ে কোয়ান্টাম, ঠিক আছে। ম্যাক্স প্লাঙ্ক কি করছে, কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করছে, কে করছে, ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে। আচ্ছা বাট এই জিনিসটাকে সম্প্রসারিত কে করছে, সম্প্রসারিত করছে আইজ্যাক নিউটন। কে করছে ভাই, আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, আইনস্টাইন আর কি, ঠিক আছে। এই তো আইজ্যাক নিউটন না তো, সরি কেন বলতেছি নিউটন, আসেন আলবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন কেন বলতেছি, আলবার্ট আইনস্টাইন, ঠিক আছে। ওকে দেখিয়েছি আলবার্ট আইনস্টাইন, ওকে। এরপর দেখো এটি স্ফেরোমিটারে লঘিষ্ঠ গণন দেওয়া আছে ভাই। লঘিষ্ঠ গণন মানে কি, লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক, এর মান দেওয়া আছে 0.01 মিলিমিটার হলে এর দ্বারা ক্ষুদ্রতম যে বেদ মাপা যায় তাকে আমরা কত হবে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে, আমরা যখন লঘিষ্ঠ গণন বলতেছি, লঘিষ্ঠ মানে কি একদম ন্যূনতম, মানে একদম ক্ষুদ্রতম, একদম যে অল্প যে মাপটা মাপতে পারি সেটাকে আমরা বলি হচ্ছে লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক। তার মানে এখানে যেহেতু লঘিষ্ঠ ধ্রুবক দেওয়া আছে 0.01 মিলিমিটার, তাহলে এতটুকুই আমরা মাপতে পারি। কত মাপতে পারি বলো, সেটা 0.01 মিলিমিটার, ঠিক আছে। ওকে এরপর দেওয়া আছে আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থবিজ্ঞানের বর্ষ কোনটি, পদার্থবিজ্ঞান বর্ষ কোনটি, এখানে হচ্ছে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান বর্ষ কোনটি, এটা মুখস্থ করতে হবে। 1905 কত 5, এই তো বলছে রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়। নর্মালি আমরা আসলে এই জিনিসটা আসলে আমাদের দৈনন্দিন জীবন থেকে আসলে বুঝে ফেলার কথা। নর্মালি আমাদের যদি কোথাও ভূমিকম্প হয় আমরা দেখি যে বলে যে রিক্টার স্কেলে এটার মাত্রা হচ্ছে ধরো 3.4 কিংবা হচ্ছে 2.5 কিংবা রিক্টার স্কেলের মাত্রা হচ্ছে 5। এই যে রিক্টার স্কেল না, ওইটা থেকে আমরা খুব মাথা রাখবো যে আমরা যেটা দৈনন্দিন জীবনে শুনে আসি, ওই রিক্টার স্কেল থেকে আমরা মাপি ভূমিকম্পের মাত্রা, কি মাপি ভূমিকম্পের মাত্রা, এই তো। আচ্ছা এরপরে চলে আসি আমাদের ভেক্টরে। সো ভেক্টরের ক্ষেত্রে আমরা খুব একটা কঠিন কোশ্চেন আসতে দেখি না খুব একটা, সো জাস্ট সিম্পল কয়েকটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। বলে দেওয়া আছে, দেখো আমাদেরকে বলে দেওয়া আছে যে এক্স ওয়াই সমতলে এই যে ভেক্টর যেটা আছে এইটার দৈর্ঘ্যটা কত। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কে ক্যাপ আছে। আলটিমেটলি বলা যায় যে এই যে ভেক্টর যেটা আছে এই ভেক্টরটা আমাদের এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর আছে, তাই তো। তাহলে এক্স অক্ষ বরাবর 6 আর ওয়াই অক্ষ বরাবর 8 আর হচ্ছে জেড অক্ষ বরাবর -5 যদি যাই, -5 যদি যাই তাহলে আলটিমেট আমি ওই ভেক্টরটা পাচ্ছি বা পুরো ভেক্টরটা পাচ্ছি, তাই তো। আমাদেরকে বলছে এক্স ওয়াই সমতলে কতটুকু তার দৈর্ঘ্য, তাহলে এক্স ওয়াই সমতলের জন্য তার ভেক্টরটা কত হবে বলতো, এক্স ওয়াই সমতলের জন্য শুধুমাত্র এক্স ওয়াই সমতল, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা হবে জাস্ট এরকম 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ, তাইটা। হ্যাঁ তাহলে এইটার মানটা বের করতে হবে, তাহলে এইটার মানটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে আমাদের কত হবে, √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, মানে ওই পার্টটুকু নিব না আর কি, জেড অক্ষের পার্টটুকু নিব না, তাহলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 6 6 36 প্লাস 18 64, তাহলে কত পাচ্ছি এখানে কত পাচ্ছি 100 না, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 100 মানে কত 10, এই যে √100 মানে কত 10। দেখছো তোমার ক্যালকুলেটর লাগে না এমন কিন্তু ম্যাথই দিবে, আহামরি কঠিন ম্যাথ দিবে না কিন্তু। তাহলে এখান থেকে দেখে আমরা বুঝতে পারি যে এটা 100 বা 10ই হবে আর কি, ঠিক আছে। আচ্ছা বলে দেওয়া আছে এ বি এবং সি তিনটা ভেক্টর রাশি হলে তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এ ক্রস বি, তাহলে আমাদের সি এর দিক কোনটা হবে, ঠিক আছে। আমরা আগেই জানি যে ধরো সি ইজ ইকুয়াল টু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এ ক্রস বি, তাই তো, এ ক্রস বি। আচ্ছা এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি মনে আছে, এ বি সাইন থেটা ইন্টু ইটা ক্যাপ, আর ইটা ক্যাপ আর এ ক্রস বি এর দিক একই। সো এ ক্রস বি এর দিক আমরা কীভাবে বের করতাম মনে আছে, এ ক্রস বি এর আমরা যে দিক যেটা বের করতাম, সাপোজ এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের সেই বি ভেক্টর, তাহলে আলটিমেটলি আমরা এই হাতের মাধ্যমে বের করতে পারতাম, আবার হচ্ছে আমাদের স্ক্রু যেটা আছে ডান হাতি স্ক্রু ওইটার মাধ্যমে বের করতে পারতাম। তাহলে দেখো ডান হাতি স্ক্রুর নিয়মে আমরা যেটা বইতে আছে সেটার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করি। সাপোজ এ ক্রস বি মানে কি, এ থেকে বি এর দিকে ঘুরাবো, কি ঘুরাবো, ওই স্ক্রুটাকে ঘুরাবো, কোথায় রেখে ঘুরাবো, এই যে এই বিন্দুতে সংযোগ বিন্দুতে রাখলাম, এ ক্রস বি করলাম, তাহলে কোন দিকে ঘুরতেছে বলো তো, কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে না, বাইরের দিকে যাচ্ছে না। এবার হাত দিয়ে যদি চিন্তা করি ফার্স্ট আমি এর দিকে রাখবো, এর দিকে এই ফেসটা রাখবো, এরপরে এই জিনিসটাকে আমি বি এর দিকে নেওয়ার চেষ্টা করবো, যাচ্ছে তো, তাই এই দিকটা হচ্ছে আমাদের এ ক্রস বি হবে, কোনটা হবে এ ক্রস বি। তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি এই যে একটা সারফেস আছে খুব একটা সুন্দর, এ ক্রস বি একটা কি তৈরি করছে, সারফেস তৈরি করছে, এই সারফেসের লম্ব বরাবর কি থাকবে এ ক্রস বি, তাই তো। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এ ও বি এর সমতল যেটা সারফেস যেটা আছে ওটা লম্ব বরাবর, ঠিক আছে, ওকে।
আচ্ছা, এরপরে দেওয়া আছে একক ভেক্টরের ক্ষেত্রে কোন মানটি সঠিক। তাহলে আমরা যদি দেখার চেষ্টা করি কোন মানটি সঠিক। দেখো তো আমরা a ক্রস b মানে কি, সরি i ক্রস i মানে কি i এর মান ইন্টু সাইন কত ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ কত বলো 0 ডিগ্রি, যেহেতু একই ভেক্টর তাহলে 0 ডিগ্রি হলে আলটিমেটলি এখানে আমাদের 0 ভেক্টরই হওয়ার কথা। ঠিক আছে, এটা ইটা ক্যাপ 0 ভেক্টরই হওয়ার কথা, তাহলে মিলছে কি হয় না। এটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের বলে দেওয়া আছে আই ক্রস জে, যখন আই ক্রস সামথিং আসছে, আই ক্রস জে যদি আসে তাহলে আলটিমেটলি আমরা একটা জিনিসে মাথায় রাখতে পারি, চিন্তা করো, সেটা হচ্ছে এইরকম একটা জিনিস মাথায় রাখবা। এইটা হচ্ছে আমাদের পজিটিভ, তারপর এইটা হচ্ছে আমাদের আই ক্যাপ, এটা হচ্ছে আমাদের জে ক্যাপ, এটা হচ্ছে আমাদের কি কে ক্যাপ। ঠিক আছে, ওকে, তাহলে এইদিকে আমি একটা ঘূর্ণন দিয়ে দিব, কি দিব ঘূর্ণন। ঠিক আছে, তাহলে ঘূর্ণন হচ্ছে আমাদের আই ক্রস জে যদি করি তাহলে পাবো হচ্ছে কে ক্যাপ, জে ক্রস কে যদি করি তাহলে পাচ্ছি আই ক্যাপ, কে ক্রস আই করলে পাবো জে ক্যাপ। মানে এইভাবে যদি ঘুরি তাহলে সবগুলো পজিটিভ। বাট উল্টা যদি ঘুরি, উল্টা যদি হচ্ছে কে ক্রস জে যদি করি তাহলে উল্টা ঘুরতেছি না, তাহলে এ প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে কে ক্রস জে করলে পাবো মাইনাস আই, তারপর জে ক্রস আই করলে পাবো মাইনাস কে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের কোনটার সাথে মিলতেছে দেখি তো। আমি এই সি নাম্বারটা দেখো তো, আই ক্রস জে যদি করি, আই ক্রস জে যদি করি একই দিকে ঘুরতেছে পজিটিভ, তাহলে কে পাওয়ার কথা না, পাইছি না? এই তো, তার মানে হচ্ছে সি নাম্বারটি হবে, আর বাকিগুলো তো হওয়ার অপশানই নাই। আলটিমেটলি আমরা কস করলে কি -1 কি পাই না তো। আলটিমেটলি আমি অপশান দেখেই বুঝতে পারলাম যে আলটিমেটলি আমাদের 1 0 মাইনাস কে এগুলো তো হওয়ার কথাই না, কারণ আলটিমেটলি আমি ক্রস যদি করি তাহলে ভেক্টর রাশি পাই না। ক্রস করলে কি ভেক্টর রাশি পাই? ভেক্টর রাশি পাইলে 1 0 -1 কি ভেক্টর রাশি না তো? তাহলে এগুলো একটু মাথায় হাঁটাতে হবে, বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখি বলে দেওয়া আছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল কোনটা হবে। সামান্তরিকের ক্ষেত্রে একটু মাথায় রাখবো, সামান্তরিকের ক্ষেত্রে কি আছে। সাপোজ সামান্তরিক হচ্ছে আমাদের এইটা, সামান্তরিক হচ্ছে আমাদের এই যে এইরকম একটা সামান্তরিক, যেখানে আমাদের একটা বাহু সাপোজ আমাদের এ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, আরেকটা বাহু ধরলাম বি ভেক্টর। তাহলে আলটিমেটলি আমাদের এটার ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফলটা হবে আমাদের কি বলতো, ক্ষেত্রফলটা হবে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর দুটোকে ক্রস করব, ক্রস করলে এদের যে মানটা আছে ওইটা হচ্ছে আমরা ক্ষেত্রফল প্রকাশ করবে। ঠিক আছে, তার মান আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এ ক্রস বি এর মান। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখতে পারো যে সাপোজ আমি কি করলাম, তাদের একটা দুইটা কর্ণ আঁকলাম, এই একটা কর্ণ, এই আরেকটা কর্ণ। ঠিক আছে, ওকে, তাহলে এইটাকে ধরলাম আমি পি ভেক্টর, সাপোজ এইদিকে ধরো, আরটাকে ধরলাম আমি কিউ ভেক্টর। তাহলে পি আর কিউ দিয়ে যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, সেটা হয়ে যাবে আমাদের হাফ পি ক্রস কিউ, হাফ কি পি ক্রস কিউকে যদি আমি করি তাহলে এটা যে হাফ যেটা আছে ওটা হবে আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, ওকে, একটু মাথায় রাখবা। এই তো, তাহলে আলটিমেটলি আমরা এই জিনিসটা পেয়ে গেছি। এরপর বলা যাচ্ছে স্কেলার গুণনের উদাহরণ কোনটা। স্কেলার গুণন মানে কি, যেখানে আমরা ভেক্টর রাশি পাই না, কি পাই, স্কেলার রাশি পাই, মানে গুণ করলে স্কেলার রাশি পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কেলার রাশি, বল তো স্কেলার রাশি না, টর্ক স্কেলার রাশি না, তারপর কৌণিক ভরবেগ যেটা আছে ওইটাও ভেক্টর রাশি। তাই স্কেলার রাশি কোনটা পাচ্ছি, কাজ, যেখানে আসলে আমরা কি পাই, কিভাবে পাই বলো, সেটা আমরা পাই হচ্ছে আমাদের এফ যেটা আছে, বল যেটা আছে, আর সরণ যেটা আছে ওটা ডট গুণফল করলেই আমরা কৃত কাজ পেয়ে যাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে বলে আছে ত্রিমাত্রিক ভেক্টর দেওয়া আছে একটা, এইটা এটা বলছে আমাদের ওয়াই অক্ষের উপাংশের মান কত। ছি দেখো, একটা ভেক্টর সুন্দর করে দেওয়া আছে, তাই এটা আমরা বুঝি যে আসলে আমাদের কোনটা কোন দিকে কাজ করতেছে বলো তো। 3 কাজ করতেছে আমাদের এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে 5, আলটিমেটলি আমাদের কি হবে 5। আচ্ছা, এরপরে দেওয়া আছে ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোনটা। এই জিনিসটা আসলে আমাদের খুবই ইররিলেভেন্ট, কারণ ভেক্টর জিনিসটা আসলে আমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি, বাট এই জিনিসটা না বারবার আসে, তোমার বুঝছো যে আসলে কোথায় অ্যাপ্লাই করি। নর্মালি এটা আমরা গুণটা না নৌকার গতির ক্ষেত্রে আমরা আসলে মাপি, পাখির উড্ডয়নের ক্ষেত্রে আমরা মাপা যায়, বাট আসলে মেইনলি আমরা যেটা করি যে নৌকার যে গুণটা না আছে না ওইটাকে আসলে দুইটা করে ভাগ করি। একটা হচ্ছে আমাদের সেই নৌকা নদীর পাড়ের দিকে নিয়ে যায়, আর একটা হচ্ছে একদম নৌকা বরাবর নিয়ে যায়। ঠিক আছে, সো এটা আমরা একটু মুখস্থ করে নিব। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি বলে দেওয়া আছে যে নদীর স্রোত দেওয়া আছে এত কিলোমিটার পার বেগে প্রবাহিত হচ্ছে, একজন মাঝি স্রোতের সাথে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণ করে 4 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে এইটা হচ্ছে সে আমাদের আলফাটা, তারপর এইটা হচ্ছে আমাদের সেই ভিটা, এত বেগে নৌকা চালাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের কি বলতো স্রোতের বেগ, সেটা হচ্ছে আমাদের ইউ। আচ্ছা, বলে দেওয়া আছে যে নদীটি হচ্ছে এত কিলোমিটার চওড়া হলে, মানে এটা হচ্ছে আমাদের কি প্রশস্ততা ডি, তাহলে তীর থেকে অপর তীরে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে। আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে ফেলবো, এক তীর থেকে আরেক তীরে পৌঁছাতে আমাদের সময় কত লাগে, সেটা ইকুয়ালটা আমরা জানি, টি ইকুয়ালটা আমরা জানি ডি বাই ভি সাইন আলফা, ডি বাই কি ভি সাইন আলফা। ঠিক আছে, ওকে, সেগুলোকে বসাই দিই। তাহলে টি ইকুয়ালটা আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের ডি মানে প্রশস্ততা কত, 2 কিলোমিটার। ওকে, তারপর
আমাদের ভি নৌকার বেগ কত, নৌকার বেগ দেখতে 4 কিলোমিটার, ওকে 4 কিলোমিটার পার আওয়ার, ইন্টু হচ্ছে আমাদের দেওয়া আছে সাইন থিটা, সাইন আলফা বা সাইন থিটা, আলফার মান দেখতে পাচ্ছি 30, তাই তো? ওকে, তাহলে এবার বলো, উপরে আছে 2, নিচে আছে আমাদের 4, আর হচ্ছে আমাদের সাইন 30 এর মান কত, হাফ, তাই তো? তাহলে হাফ, এবার টুকুর মান কত হয়ে যায় বলো, 2, তাহলে 2 কাটা থাকবে কত, 1 আওয়ার, ঠিক আছে? দেখছো খুবই সিম্পল জিনিস, 1 আওয়ার। আচ্ছা, এরপরে বলে দেওয়া আছে যে আমাদের মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি অবস্থান ভেক্টর, ঠিক আছে? মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে যদি কোনো কিছু বের করতে চাই তাহলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, তাই না? আচ্ছা, এই তো মূল বিন্দু বা কাইন্ড অফ হচ্ছে আমাদের মূল বিন্দু কোনটা চিন্তা করতে পারি, মূল বিন্দুকে চিন্তা করতে পারি যেটাকে আমরা প্রসঙ্গ কাঠামো ধরতেছি, যার সাপেক্ষে আমি সব কিছু বের করবো। যখন মূল বিন্দুর সাপেক্ষে কোনো কিছু বের করতে যাচ্ছি, মানে সরি প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বের করতে যাচ্ছি, ওই প্রসঙ্গ কাঠামোকে আমরা ধরে নেব মূল বিন্দু, তাই তো? তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি বের করবো, তাকে আমরা কি বলবো, কি অবস্থান ভেক্টর। আচ্ছা, এরপরে বলা যাচ্ছে পি এর মান কত হলে আমাদের এ এবং বি যদি পরস্পর লম্ব হবে, তাই না? আমাদের এ আর বি এ একটা ভেক্টর দেওয়া আছে, সাপোজ এইটা একটা ভেক্টর হচ্ছে এইটা, তারপর বি আর একটা ভেক্টর দেওয়া আছে এইটা, তাহলে পরস্পর লম্ব হওয়ার জন্য আসলে শর্তটা কি বলো, শর্তটা হচ্ছে আমাদের তাদের ডট গুণফল 0। কেন ডট গুণফল মানে কি, এ বি কস থিটা, থিটার মান কত হবে 90 ডিগ্রি, লম্ব হলে 90 হলে কত, কস 90 এর মান কত 0, তার মানে এ ডট বি 0 হবে, তাই তো? আচ্ছা, তাহলে এ ডট বি যদি 0 হয় তার মানে আলটিমেটলি খুব সুন্দর করে আমরা লিখে ফেলি যে এ ডট বি হবে কত 0, যেহেতু বলছে আমাদের লম্ব হইতে হবে, ওকে? তাহলে এ ডট বি, তাহলে এ ডট বি করি আমরা, তাহলে এ ডট বি হচ্ছে আমাদের টোয়াইস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, তারপর বি বি ভেক্টর আমরা দেখতে পাচ্ছি পি আই আই ক্যাপ 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ঠিক আছে? ইজ ইকুয়াল টু কত হবে 0, ওকে? তাহলে আমরা আই গেস আমরা ইন্টার লাইফেও পড়ে আসছি যে মানে বা এর বিষয়ে তোমরা পড়ছো যে আসলে ডট গুণফল কীভাবে করতে হয়। সো ডট গুণফলের জন্য আমাদের কী করতে হয় বলো তো? ডট গুণফলের জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই যে আই এর যে শখগুলো আছে না, এইটা আর এইটা গুণ করতে হবে, তারপর জে এর যে শখগুলো আছে না, এইটা আর এইটা গুণ করতে হবে, এবং কে এর যে শখগুলো আছে না, এইটা আর এইটা গুণ করে যোগ করে দিবা, ঠিক আছে? ওকে, চলো আমরা করার চেষ্টা করি। যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে আছে আমাদের 2, তাহলে 2 আর পি গুণ করলে পাচ্ছি টোয়াইস পি, 2 আর 3 গুণ করলে পাচ্ছি কত 6, -2 আর +4 তাহলে কত হচ্ছে -8, তাহলে -8 ইজ ইকুয়াল টু পাচ্ছি 0, তাই না? তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি টোয়াইস পি ইজ ইকুয়াল টু ওই পাশে নিয়ে গেলে 8 - 6 হচ্ছে আমাদের 2, তাহলে পি ইজ ইকুয়াল টু পাচ্ছি কত 1, পি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 1, তাহলে পি ইজ ইকুয়াল টু 1, এই যে ডি নাম্বারটা। এরপরে দেখি বলছে মানুষকে সামনের দিকে চলতে সাহায্য করে কে? আচ্ছা, সামনের দিকে চলার জন্য আমরা যদি একটু খেয়াল করি যে সামনের দিকে কে কে চলাচল করায়, সাপোজ এই হচ্ছে আমাদের সে একটা ভূমি, এ হচ্ছে কি বলতো আমাদের একটা ভূমি, তাহলে এই যদি আমাদের একটা ভূমি হয় তাহলে আলটিমেটলি আমি যদি পা আঁকতে যাই, পা আঁকতে আমি পারি না, সো পা ধরে আমরা যদি ফেলি, ঠিক আছে, একটু পা ফেলে দেখো, ঠিক আছে, পা ফেলে দেখতে পাচ্ছি যে আমরা একটু হাঁটু ভাঁজ করি না, হাঁটু একটু কি ভাঁজ করি, আমি নিজের দিকে ধাক্কা দেওয়ার জন্য হাঁটু একটু ভাঁজ করি না। সো ভাঁজ করা মানে কি, ভাঁজ করা মানে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমি পাটাকে রাখতেছি, আঁকতে পারবো কি, ধরো হচ্ছে এই যে এইভাবে ভাঁজ করি না, ভাঁজ করি তো, তাই তো? সো ভাঁজ করা মানে কি, আমি আসলে আমাদের একটু কি করতেছি, ফোর্সটা যখন দিচ্ছি মাটিতে একটু ইনক্লাইন ভাবে দিচ্ছি, মানে ইনক্লাইন মানে তো বুঝো আনত তলে একটা নির্দিষ্ট কোণ করে দিচ্ছি, তাই তো? সো একটা নির্দিষ্ট একটা কোণ করে যদি আমি যদি মাটির উপর একটা ফোর্স দিই, মাটিও কি আমাকে একটা ফোর্স দিবে, সমান এবং কি বিপরীত দিকে দিবে, তাই তো? তাহলে আমি যদি একে এই বরাবর ফোর্স দেই তাহলে আমার কি দিবে বলো, আমাকে কে ফোর্স দিবে বলো, আমাকে মাটিও একটা ফোর্স দিবে কোন বরাবর, এই বরাবর, ঠিক আছে? মাটি কোন বরাবর ফোর্স দিবে, এই বরাবর ফোর্স দিবে, তাই না? এই তো, তাহলে মাটি যদি এই বরাবর ফোর্স দেয় আলটিমেটলি আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এই বরাবর একটা কি থাকবে থেটা, থেটা যদি থাকে, এটা যদি আমাদের এফ হয় তাহলে এই বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে আমাদের এফ কস থেটা হবে, তাই তো? তাহলে এই এফ কস থেটা আমাদের কোন দিকে নিয়ে যায়, এই দিক বরাবর নিয়ে যায়, আর এফ সাইন থেটা যেটা আছে সেটা আমার যে ওজন যেটা আছে ওজনটাকে সামলায়, এফ সাইন থেটা যেটা আছে কি সেটা আমাকে উপরের দিকে মানে নিচের দিকে চলে যেতে দেয় না, উপরের দিকেও যাইতে দেয় না, নিচের দিকেও যাইতে দেয় না, আমি এক্স, এটা যদি ওয়াই অক্ষ হয় ওয়াই অক্ষ আমরা কিছু করে না, ঠিক আছে? আর এফ যেটা আছে, ওই এফ যেটা আছে কস থেটা যেটা আছে সেটা আমাকে ওই দিকে নিয়ে যায়, তাহলে আনুভূমিক উপাংশ যেটা আছে সেটা আমাদের কি করে, সামনের দিকে নিয়ে যায়, তাই তো? তাহলে আমাদের সামনে চলাচল করতে আমাদেরকে সাহায্য করে আনুভূমিক উপাংশ, ঠিক আছে? আচ্ছা,
দুটি সমমানের বল কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি শূন্য হবে, তাহলে লব্ধি কি হবে? শূন্য হবে। সো কত ডিগ্রি কোণে বলো? দুইটা বিপরীত দিকে না, সমান এবং বিপরীত হইলেই তো তাহলে কত ডিগ্রি হবে? মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, আর দুটো সমান এবং বিপরীত হইলেই তো তারা কাটাকাটি করা যায়, তাই তো? তাহলে আমাদের মধ্যবর্তী কোণ কত হবে? 180। ওটা বুঝাই যায়। এরপরে দুইটা ভেক্টর রাশি লব্ধির মান সর্বোচ্চ হবে কখন? যারা একই দিকে যদি কাজ করে, ঠিক আছে? পি আর কিউ যদি হয়, যারা যদি একই দিকে কাজ করে সর্বোচ্চ, তখন কত হয়? পি প্লাস কিউ, তাই তো? তো একই দিকে কাজ করা মানে কি? তাই মধ্যবর্তী কোণ কত? 0। এই তো। এরপরে বলে দেওয়া আছে, দেখো বি বরাবর এর লম্ব অভিক্ষেপ কত? যখনই বলবো এর লম্ব অভিক্ষেপ, তখন আমি এ কে দুইটা ভাগ করে ফেলবো, যে ভাই এ একটা হচ্ছে আমাদের এ সাইন থিটা, আরেকটা হচ্ছে আমাদের কি বলতো? এ কস থিটা। একে আমি দুইটাকে ভাগ করলাম, ঠিক আছে? আমাদেরকে যখন বলবো যে বি বরাবর, তার মানে আলটিমেটলি আমার এ আর বি এর মধ্যবর্তী কোণ ধরে নিচ্ছি আমি থিটা, তাহলে এ বি বরাবর যদি আমি বলি এর অংশ বা এর লম্ব অভিক্ষেপ যদি বলি, তাহলে এর অংশ হচ্ছে দুইটা, যেহেতু থিটা যার সাথে থিটা তার সাথে কস, যার সাথে থিটা তার সাথে কস, তাহলে বি এর সাথে কস ছিল, থিটাটা ছিল, তাহলে আমাদের কোনটা থিটা বি এর সাথে ছিল, তাহলে ওই বরাবর আমাদের কস। বুঝা গেছে? তাহলে কত হবে? এ কস থিটা। সো এইভাবে মাথায় রাখবা যে যার লম্ব অভিক্ষেপ বলবে তার কস থিটা, যার লম্ব অভিক্ষেপ বলবে তার কস থিটা, তাহলে এ কস থিটা। এরপর বলে দেওয়া আছে, দেখো দুইটা বলে লব্ধির মান দেওয়া আছে 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে আমাদের 30 নিউটন, যা লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। আচ্ছা চলো আমরা আঁকি। সাপোজ এই হচ্ছে আমাদের সেই কত বলটা, সে হচ্ছে আমাদের 30 নাম্বার, 30 নিউটন বল, 30 নিউটন, ঠিক আছে? ওকে। সো এইটা লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ বা লম্বভাবে ক্রিয়া করে, কিংবা লব্ধিটা এটার সাথে লম্বভাবে ক্রিয়া করে, একই কথা না? ওকে, তাহলে এইটা লব্ধি কোনটা বলো? এইটা লব্ধি হচ্ছে আমাদের সাপোজ এইটা, হ্যাঁ সাপোজ এই হচ্ছে আমাদের সেই লব্ধিটা, এই লব্ধিটার মান কত বলে দেওয়া আছে? 40 নিউটন, তাই তো? তাহলে এইটা হচ্ছে সেই 40 নিউটন। দেখো তাহলে এইটা যদি একটা ফোর্স হয়, এটা যদি তার লব্ধি হয়, তাহলে আরেকটা ফোর্স কোন দিকে হবে? আরেকটা ফোর্স অবশ্যই কোন দিকে হবে? অবশ্যই এই বরাবর হওয়ার কথা, এই বরাবর হওয়ার কথা না? হ্যাঁ ওকে, এই বরাবর রেখে ফেলছি। ওকে, একই বললাম। ওকে, তাহলে এখন আমাদেরকে বলছে যে বড় বলটির মান কত? এই যে আরেকটা যে ফোর্স আছে, এটা ফোর্সের মান কত? ঠিক আছে, ধরে নেই কত? ধরে নিই আমি এক্স। সমস্যা আছে কি? না, এক্স। ওকে, সো এইবার আমরা যখন এর আগের ক্লাসে আমরা এটা দেখাইছিলাম যে দেখো যখনই আমরা দেখবো এরকম রাইট অ্যাঙ্গেল তৈরি করছে, কিংবা হচ্ছে 90 ডিগ্রি কোণ ক্রিয়া করছে, তখন আমরা একটা কাজ করব, এটাকে ভেক্টর শিফটিং করে। ভেক্টর শিফটিং মানে কি? একটা ভেক্টরের মান সেম রাখবো, দিকও সেম রাখবো, যেদিকে কাজ করতেছিল ওই দিকেই রাখবো। এখানে একটু সরাই ছিটায় একটা ত্রিভুজ তৈরি করে ওখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, ট্যান থিটা অ্যাপ্লাই করতে পারি, কস থিটা অ্যাপ্লাই করতে পারি, মানে একটা ত্রিভুজের মতো করে চিন্তা করার চেষ্টা করবো, তাই তো? আচ্ছা, সো এটার জন্য আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করতে চাইলে আমরা কি করতে পারি? এই যে 30 নিউটন যেটা আছে, এটাকে আমি শিফট করে আমি এ জায়গায় করে দিতে পারি, ঠিক আছে? যদিও আমাদের এইটা এত বড় হওয়া উচিত ছিল না, এটা একটু ছোট হওয়া উচিত ছিল, মানে ওইটা সমানই হওয়া উচিত ছিল। তাহলে এটা হবে আমাদের 30 নিউটন, ঠিক আছে? তাহলে এবার একটা সুন্দর একটা ত্রিভুজ তৈরি হলো না? এবার এখান থেকে আমি এক্স এর মান বের করতে পারবো, অবশ্যই পিথাগোরাস। এটা 40, এটা 30, কত হবে? এটা হবে 50। মুখস্থ করে নিবা যে 3, 4, 5 এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, 40, 30, 50 একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। তুমি চাইলে এমনিও ম্যাথ করতে পারো যে কীভাবে করবা বলো। সেটা হচ্ছে আমাদের কত? 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, পিথাগোরাস, সিম্পল পিথাগোরাস। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত? আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এইটা হবে কত? স্কোয়ার করলে মানে দুইটা শূন্য চলে আসছে। ওকে, 4 4 কত? 16। ওকে, এখানে হচ্ছে আমাদের দুইটা শূন্য আর 3 3 9, এই তো। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা হবে আমাদের যোগ করলে পাচ্ছি এত। তা আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত হবে? এটা হবে আমাদের 5 স্কোয়ার, মানে হচ্ছে 25 ইন্টু হচ্ছে আমাদের 100। 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত হবে? রুটটা চলে গেলে 5 × 10, তাহলে পাচ্ছি 50 নিউটন, ঠিক আছে? ওকে, সো মুখস্থ করা বেটার, ঠিক আছে? ওকে, এরপরে দেখি এই যে 50। আচ্ছা দেখো, বলে দেওয়া আছে এটি কাঠের খণ্ডকে আনুভূমিক যেটা আছে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এত নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তাহলে বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকরী বল কত? তাহলে আমরা যদি চিন্তা করি, এই হচ্ছে আমাদের সেই ভূমিটা, এই হচ্ছে আমাদের সেই ভূমিটা, এই বরাবর একটা তক্তা আছে। তক্তা বলছে কি? খণ্ড বলছে, কাঠের খণ্ড। সো কাঠের খণ্ডকে আমরা চিন্তা করতে পারি সাপোজ এইরকম কাঠের একটা খণ্ড,
এইরকম একটা কাঠের খণ্ডকে আমি কি করতেছি আনুভূমিকের সাথে আনুভূমিক মানে হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষের সাথে আমি কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে টেনে নিচ্ছি, কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি। এখন টান তো দিতে হবে, তাহলে টান দিয়ে দিই। টান হচ্ছে আমাদের সাপোজ এই বরাবর টানতেছি, এই যে টানতেছি সাপোজ এই বরাবর টানতেছি, তাই তো কত ডিগ্রি কত ফোর্সে 200 নিউটন বলে টানতেছি, তাই তো। তার আমাদেরকে যেটা বলছে যে আনুভূমিক দিকে কার্যকরী বল কত, এই বরাবর কার্যকরী বল কত, ছি এটা পারার কথা না, এটা তো পারবো নাকি। তাহলে এই বরাবর ফোর্স আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কত হবে, এত এর কস, যার সাথে কোণ তার সাথে কস, তাইলে কত হবে 200 cos 60, cos 60 এর মান কত, অবশ্যই হাফ হওয়ার কথা, কারণ √3/2 যদি হয় তাহলে এই ক্যালকুলেশনকে তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা, কঠিন হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা বুঝতেই পারি যে এই মানটা হবে আমাদের হাফই হওয়ার কথা। তাহলে হাফ আর 100 গুণ করলে কত, 200 গুণ করলে কত হচ্ছে, অবশ্যই 100। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা কত হবে, 100 নিউটন। আচ্ছা, বলে দেওয়া হচ্ছে যে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে কি বলে, একই যদি দিকে ক্রিয়া করে, এখানে আমাদের মানের কথাও বলা নাই, জাস্ট দিকের কথা বলে দেওয়া, যদি একই দিকে ক্রিয়া করে তাকে আমরা বলি সদৃশ ভেক্টর, যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন আমরা তাকে বলি বিসদৃশ ভেক্টর। তাহলে এটা হবে কত, সদৃশ ভেক্টর, তাই তো। এই তো সো মোটামুটি আসলে আমাদের এই পার্টে আসলে আমাদের খুব একটা মানে জিএসটি পার্টে আমরা খুব একটা ভৌত জগৎ আর হচ্ছে ভেক্টরতে খুব একটা ম্যাথ আসতে দেখি না, কিংবা কোনো ধরনের অত বেশিও কোশ্চেন আসে না আর কি। সো এতটুকুই আমাদের ছিল আজকের ক্লাসে, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।